স্মৃতি কার্টুন হাউস। পাশের ঘরে ছিলাম রে, তাই শুনতে পাইনি। বল, কি বলবি? কালকে কিন্তু সকাল সকাল চলে আসিস। হ্যাঁ রে হ্যাঁ, কাল আমি সকাল সকাল বেরিয়ে পড়বো। তুই এত চিন্তা করিস না। আমিও তো চিন্তা টিন্তা করি না। মা বললো তোকে ফোন করে আর একবার বলে দিতে, তাই বললাম। কাল তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, একসাথে মেহেন্দি পরবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ফোন ছাড়ছি। ইকিরি বাবা, আজ প্ল্যাটফর্মে তো দাঁড়ানোর জায়গা নেই। এত ভিড় তো কোনোদিনও থাকে না। আজকে কি হলো হঠাৎ? আচ্ছা দাদা, শুনছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আজকে প্ল্যাটফর্মে এত ভিড় কেন? এত ভিড় তো থাকে না কখনো। খবর টবর কিছুই দেখেন না নাকি? রেল ধর্মঘট ছিল তো আজ। সবে তো ধর্মঘট উঠেছে, তাই এত ভিড়। সর্বনাশ, আজ রেল ধর্মঘট ছিল। এবার কি হবে? এবার তো মনে হচ্ছে সমস্ত ট্রেনে একেবারে প্যাকড আপ যাবে। কি করে আমি যাব? কি রে, ট্রেনে উঠলি? আরে আর বলিস না, আজকে রেল ধর্মঘট ছিল। আমি তো জানতাম না। প্ল্যাটফর্মে এসে দেখি প্ল্যাটফর্মে ভিড় উপচে পড়ছে। একটা ট্রেনও ধরতে পারছি না, সব একেবারে প্যাকড আপ যাচ্ছে। তাই নাকি রে, আজকে রেল ধর্মঘট ছিল? এ বাবা, কালকে চলে এলেই ভালো হতো। এবার কি হবে? ঠিক আছে, তুই কটা ট্রেন ছেড়ে একটু ফাঁকা দেখলে ট্রেনে উঠে পড়িস। বেশি রাত করিস না যেন। আরও দুটো ট্রেন ছাড়ার পর অবশেষে একটা ট্রেনে উঠেছি। কিন্তু এই ট্রেনেও যা ভিড়! বসার জায়গা তো দূরের কথা, দাঁড়িয়ে দাঁড়িয়েও আমি একেবারে স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। কিন্তু কিছু করার নেই, এই ট্রেনটা মিস করলে আমি আজ আর পৌঁছতে পারতাম না। ওদিকে ঋতিকার বিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি গেলে একসাথে মেহেন্দি পরবে। আর দেরি করা কি যায়? ঋতিকা আর আমি একসাথে কলেজে পড়েছি, কিন্তু ঋতিকার আদি বাড়ি হচ্ছে বিলাসপুর গ্রামে। তাই বিয়েটাও বিলাসপুর গ্রাম থেকেই হচ্ছে। তাই আমিও এখন যাচ্ছি সেই বিলাসপুর গ্রামে। প্ল্যাটফর্মে যখন নামলাম, ঘড়িতে তখন রাত ৮টা। চারদিক ধুধু করছে। অবশ্য রাত ৮টার সময় একটা গ্রামের রেল স্টেশন, এর থেকে আর কি আশা করা যায়? এ কি, এখানে তো রিক্সা অটো কিছুই দেখতে পাচ্ছি না। এখন কি হবে? না, একটা ঋতিকাকে ফোন করি।
এই তো বলতে না বলতে ঋতিকার ফোন। কিরে কোথায় এখন? এই তো আমি সবে নেমেছি, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তো কিছুই পাচ্ছি না, কি করে যাব সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, তোকে কিছু ভাবতে হবে না, তুই ওখানেই দাঁড়িয়ে থাক, দাদা যাচ্ছে তোকে আনতে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। শোন, এদিক ওদিক কোথাও চলে যাস না যেন। রাতের বেলায় গ্রামের রাস্তায় এদিক ওদিক যাওয়াটা ঠিক নয়। তুই ওখানে দাঁড়িয়ে থাক, দাদা তোকে ওখান থেকে নিয়ে আসবে। ফোনটা রেখে আমি চারদিক ভালো করে দেখতে লাগলাম। সত্যি এমন অনুভূতি কখনো হয়নি। চারদিক থুথু করছে ফাঁকা, চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। দূরে যতদূর চোখ যাচ্ছে শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে পাচ্ছি। তবে আমার বেশ ভালোই লাগছিল। ওই যে বলে না, অন্ধকারেরও একটা সৌন্দর্য আছে। এই জনমানব শূন্য জায়গায় একা একা দাঁড়িয়ে আমি সেই সৌন্দর্যই উপলব্ধি করছিলাম। খুব খিদে পাচ্ছে, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি। কি করি, এখন তো ঋতিকার দাদার আসতেও বেশ দেরি হবে। আশেপাশে একটু খুঁজে দেখবো যদি কোনো হোটেল টোটেল পাই। এই রেল স্টেশনের কাছাকাছি তো হোটেল থাকাটা স্বাভাবিক। একটু খুঁজে দেখি, তাড়াতাড়ি যাব, খেয়েই চলে আসবো। সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি। এতক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে এত দেরি হয়ে গেল যে এখন খিদে পেয়ে গেছে। কিন্তু চারপাশে তো কোনো দোকানই দেখতে পাচ্ছি না। কি রে বাবা, এখানকার মানুষ কি স্টেশন যেতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে না? আমি বেশ খানিকক্ষণ এদিক ওদিক ঘুরলাম, তারপর খেয়াল হলো আমি অনেক দূর মনে হয় চলে এসেছি। এখন ঋতিকার দাদা যদি চলে আসে আমাকে ওখানে খুঁজে পাবে না, আর তখন চিন্তায় পড়বে। না যাই, আমি বরং, আরে ওখানটায় একটা আলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে, ওর ওপর দিয়ে আমি এলাম আর আমার চোখেই পড়লো না আলোটা। কি যে হয়েছে আমার, খিদের চোটে দেখছি মাথাটাও কাজ করা বন্ধ করে দিয়েছে। যাই তো গিয়ে দেখি, মনে হচ্ছে ওটা একটা দোকান। আচ্ছা, এখানে কিছু খাবার পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে বই কি। কি খাবে মামুনি? যা আছে তাই দিন, বড্ড খিদে পেয়েছে। বসো বসো, এখনই দিচ্ছি খাবার। শেষ পর্যন্ত আমার কাছে যে খাবার এসে পৌঁছলো তা হলো এক থালা ভাত, ডাল, আলু ভাজা আর মাছ। সারা দিনের পর এই খাবারটা আমার কাছে যেন অমৃত মনে হচ্ছিল। আমি কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি খেতে শুরু করে দিলাম। ওদিকে ঋতিকার দাদা চলে আসবে সেই চিন্তাও আমার হচ্ছিল। সত্যি এই গ্রামে যে এত সুন্দর খাবারের একটা দোকান থাকতে পারে যেন ভাবতেই পারছি না। প্রত্যেকটা খাবারের স্বাদ যেন একদম অন্যরকম। এইরকম স্বাদের খাবার আমি কখনো খাইনি এর আগে। আমার ভীষণ ভালো লাগছিল। কে মামুনি, কেমন লাগছে আমাদের খাবার? অপূর্ব খেতে। আপনি এই রান্নাগুলো নিজে করেছেন? হ্যাঁ মামুনি, আর কে করবে বলো? এই বুড়োকে একাই সব করতে হয়। আপনি এত সুন্দর রান্না করেন,
খাবারগুলোর স্বাদ একদম অন্যরকম। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই না মামনি, জলটা খেয়ে নাও। আহ, প্রাণটা যেন বাঁচলো, কি আরাম পেলাম। আমার কত হলো? টাকা টাকা লাগবে না মামনি, আমি তোমায় এমনিতেই খাওয়ালাম। না না, তা আবার হয় নাকি? আমি এমনি এমনি আপনার কাছ থেকে এত খাবার খেয়ে চলে যাবো? কিছু টাকা অন্তত নিন। আমার দোকান বন্ধ হয়ে গেলে আমি আর কারোর কাছ থেকে টাকা নিই না। দোকান তো বন্ধ করে দিয়েছিলাম, তুমি এলে, তোমায় দেখে মনে হলো তোমার খুব খিদে পেয়েছে। তোমায় দেখে আমার খুব কষ্ট হলো, তাই তোমায় খাওয়ালাম। আমি টাকা নেবো না। অনেক বলা সত্ত্বেও উনি টাকা নিলেন না। কি যে খারাপ লাগছিল, একজনের দোকান থেকে ফ্রিতে এতগুলো খাবার খেয়ে চলে যাচ্ছি। সত্যি, গ্রামের মানুষের মন কত সরল, আর আমরা শহরের মানুষরা শুধু স্বার্থ খুঁজি, স্বার্থ ছাড়া কোনো কাজই করতে চাই না। আর এখানকার মানুষ কত দয়ালু, আমাকে বিনা পয়সায় কতগুলো খাবার খাইয়ে দিল। আচ্ছা, আমার মুখটা কেমন যেন নোনতা নোনতা লাগছে, শরীরটাও যেন কেমন খারাপ করছে। কি হলো হঠাৎ? এ কি, আমার হাতের এখানে রক্ত কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো, জল খেয়ে আমি এই হাত দিয়ে মুখ মুছেছিলাম। তার মানে ওটা জল ছিল না। এইসব কি হচ্ছে আমার সাথে? আমি তাহলে ওই দোকানে কি খেয়ে এলাম? কি মামনি, আবার কেমন লাগলো? চোখের সামনে আমি যা দেখলাম, তারপর আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি চুপচাপ কাঠের মতো দাঁড়িয়ে রইলাম। সামনে দেখতে পেলাম সেই হোটেলের মালিক দাঁড়িয়ে আছে, কিন্তু তার কি বিভৎস রূপ! এই তো কোনো সাধারণ মানুষের রূপ নয়। কি মামনি, দাম দেবে বলছিলে না? দাও, দাম দাও। কি মামনি, দাও, দাম দাও। সে একই কথা আওড়াতে আওড়াতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি হাত পা নাড়াতে পারছিলাম না, এক জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। ওখান থেকে পালিয়ে যাওয়ারও ক্ষমতা নেই তখন। শেষ পর্যন্ত যখন আর হাতখানেক দূরে দাঁড়িয়ে আছে ওই বিভৎস ছায়ামূর্তিটা, তখন আমি আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। শুধু যখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি, তখন চোখের সামনে একটা জোরালো আলো দেখতে পেলাম। ব্যাস, তারপর আর কিচ্ছু জানি না। যখন চোখ খুললাম, তখন দেখি দিনের আলো ফুটে গেছে। আমি শুয়ে আছি একটা খাটের ওপর, আর আমার খাটের সামনে দাঁড়িয়ে আছে ঋতিকা, কাকিমা আর ঋতিকার দাদা। ওই তো চোখ খুলেছে। কিরে, এখন কেমন লাগছে? হ্যাঁ, আমি ঠিক আছি। কেমন যেন একটা গা গুলোচ্ছে। তা তো গুলোবেই মা, কাল রাতে যা কাণ্ড হলো। কাকিমার কথা শোনার পর
আমার গতকাল রাতে সমস্ত ঘটনা মনে পড়লো। কে রে সুস্মিতা, তোকে যে ফোনে আমি পই পই করে বলে দিলাম যে এদিক ওদিক কোথাও যাবি না, এটা গ্রাম, গ্রামে অনেক কিছু ঘটে যা কোনো যুক্তি দিয়ে বোঝা যায় না। তোকে আমি বারণ করেছিলাম, তুই কেন গেলি? আরে সে সকালবেলা খেয়ে বেরিয়েছি, খুব খিদে পেয়ে গেছিল, তাই ভেবেছিলাম দাদা আসার মধ্যে আশেপাশে যদি কোনো দোকান পাই একটু কিছু খেয়ে চলে আসবো। বুঝেছি মা, বুঝেছি। তুই শেষ পর্যন্ত ওই গোবর্ধনদার পাল্লাতে পড়েছিলি। আমি কিছুই বুঝতে পারছি না, ওই হোটেলে কি সব খেলাম, তার স্বাদটা তখন তো খুব ভালো লেগেছিল, তারপর কেমন যেন লাগছিল, তারপর ওই বীভৎস মূর্তি চোখের সামনে এসে দাঁড়ালো। কি ঘটলো কিচ্ছু বুঝলাম না। আসলে গোবর্ধনদা ছিলেন মাটির মানুষ। তার এই একটাই হোটেল ছিল, খুব কম দামে খাবার দিত লোককে। আবার শুনেছি অনেক পথচারীকে তো বিনা পয়সাতেই খাইয়ে দিত, আর সেজন্য সবাই ওকে খুব ভালোবাসতো। গোবর্ধনদার এত নামডা, এত খদ্দের পাঁচুর আবার সহ্য হলো না। পাঁচুর হোটেল ওই গোবর্ধনদার হোটেলের কাছেই ছিল। পাঁচুর হোটেলের খাবার যেমন খেতে খারাপ ছিল, তেমন গুণমানও খারাপ, আবার দামও তেমন চড়া। তাই লোকজন চট করে ওর দোকানে যেত না। গোবর্ধনদার দোকানে না পেলে বাধ্য হয়ে ওর দোকানে যেত। তাই পাঁচুর রাগ এসে পড়লো গোবর্ধনদার উপর। একদিন কি করলো, পাঁচু একটা ছেলেকে শিখিয়ে পড়িয়ে পাঠালো গোবর্ধনদার দোকানে। সে ওই দোকানে গিয়ে খাবার খেয়ে অসুস্থ হওয়ার ভান করলো, আর কি করে জানি না খাবারেও বিষ মিশিয়ে দিল। তারপর লোককে দেখালো যে গোবর্ধনদা খারাপ খাবার বিক্রি করে। লোকজনও হঠাৎ করে খুব ক্ষেপে গেল গোবর্ধনদার উপর। তারা সবাই মিলে গোবর্ধনদাকে পিটিয়ে দোকানে আগুন লাগিয়ে দিল, আর তাতে মারা গেল গোবর্ধন। তারপর তারপর কি হলো? আর কি হবে, গোবর্ধনদা মারা গেল, দোকানটাও পুড়ে ছাই হয়ে গেল। তবে শুনেছি গোবর্ধনদার আত্মা নাকি ওই দোকানের আশেপাশে ঘুরে বেড়ায়, আর কাউকে দোকানের আশেপাশে দেখলে তাকে হোটেলে নিয়ে গিয়ে খাবার খাইয়ে মারতে চায়। তুই খুব বাঁচা বেঁচে গেছিস মা, ভাগ্যিস ওই সময় বাবু গিয়ে পৌঁছেছিল, তাই গোবর্ধনদার আত্মা সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে গেছে। বাবু গিয়ে দেখলো তুই অজ্ঞান হয়ে পড়ে গেলি, তারপর ওই তো তোকে এখানে এনেছে। ঋতিকার বিয়েতে খুব আনন্দ করবো ভেবেছিলাম, কিন্তু আস্তে না আস্তে এমন একটা অভিজ্ঞতা হলো যে এই অভিজ্ঞতা থেকে বেরোতেই যা সময় লাগবে তাতে ঋতিকার বিয়ে কেটে যাবে। জানি না আর এই বিয়েতে আনন্দ করতে পারবো কিনা। ও দিদা, বলো না, একটা গল্প বলো না। ছোট থেকে তোর এই অভ্যাসটা আর গেল না। যখনই আসিস এই রাতের বেলা খাওয়ার পর ছাদে এসে তোকে গল্প শুনতে হবে। বলবোই তো,
দাদুর জীবনে কত এক্সাইটিং গল্প আছে বলো তো। বলো না দিদা, আর একটা গল্প বলো না। শোন তবে, অনেকদিন আগের ঘটনা। তখন তোর দাদু বলতে গেলে একজন জোয়ান ছেলে। তখন মগরাহাটের জমিদার ছিল শশধর ভট্টাচার্য। সে ছিল বড় অত্যাচারী জমিদার। খাজনা আদায়ের নাম করে তিনি গরিব নিরীহ মানুষগুলোর কাছ থেকে সব জায়গা জমি কেড়ে নিতেন। ফলে তার জমিদারিতে অনেক গ্রামবাসী সর্বশান্ত হয়ে মারা গেছে। আর যারা জায়গা জমি দিতে চাইতো না, তাদের ওপর নির্মম অত্যাচার করত। তাই এই জমিদার শশধর ভট্টাচার্যকে গ্রামের কেউ পছন্দ করতো না। তাই এই জমিদার শশধর ভট্টাচার্য এক শীতের রাতে মারা গেল। মারা যেতে তো গ্রামবাসী যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এমনকি তার লেঠেল বাহিনীও খুব খুশি হলো, কারণ তারা জানতো জমিদার তাদের দিয়ে অনেক খারাপ কাজ করাচ্ছে। কিন্তু পেটের দায় তারা কিছুই বলতে পারতো না। জমিদার মারা যেতে তারা সবাই কাজ ছেড়ে চলে গেল। এদিকে জমিদার গিন্নি পড়ল মহা বিপদে। তার স্বামীর মৃতদেহ সৎকারে লোক পাওয়া যাচ্ছে না। তাদের একমাত্র ছেলে হলধর থাকে বিলেতে। ওখানে পড়াশোনা করে ওখানেই এক মেয়েকে বিয়ে করে আর আসেনি এদেশে। আর তাছাড়াও বিলেত থেকে তো আর কেউ সঙ্গে সঙ্গে ফিরতে পারে না যে সে এসে বাবার মুখাগ্নি করবে। তো জমিদার গিন্নি পড়লো মহা বিপদে। বাধ্য হয়ে শেষ পর্যন্ত সে গেল ওই গ্রামের বৈতরণী সমিতির মাতা জগৎ খুড়োর কাছে। জগৎ খুড়ো আর তার সঙ্গী সাথীরা আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামে দেহ সৎকার করে খুব সস্তায়। কি হলো গিন্নিমা, আপনি এই বৈতরণী সমিতিতে? কেন এসেছি তা কি বুঝতে পারছো না? হ্যাঁ জানি, জমিদার মশাই মারা গেছেন, কিন্তু বড় বিপদে পড়েছি। ছেলেটা এখানে নেই, সেই বিদেশে। আর লেটেলরাও সবাই চলে গেছে। আমি একা এখন তোমাদের জমিদার বাবুর দেহ নিয়ে বসে আছি। কিছু একটা করো। না না, আমরা যেতে পারবো না। আমাদের আজকে যাত্রা দেখতে যাওয়ার কথা আছে। ওরকম একটা পাষণ্ড লোককে আমরা বই নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। আমরা ওই পাষণ্ড লাশ বই নিয়ে যাব না। আমরা চললাম। এবার কি হবে? আপনি কিছু একটা ব্যবস্থা করুন। এত রাতে আমি এখন কোথায় যাব? গিন্নিমা, আপনি এত চিন্তা করবেন না। আপনি এক কাজ করুন, আপনি বাড়ি ফিরে যান। আমি দেখছি এখানে কি ব্যবস্থা করতে পারি। আমি খুব শিগগিরই আপনার বাড়ি যাচ্ছি। জমিদার বাবুর দেহ ঠিক সৎকার হবে, আপনি চিন্তা করবেন না। আপনি বাড়ি ফিরে যান। জমিদার গিন্নি তো বাড়ি ফিরে গেলেন। জগৎ খুড়ো
শেষ পর্যন্ত শরণাপন্ন হলো তোর দাদুর। কি হলো খুড়ো, তোমাকে এরকম লাগছে কেন? তোমার আজকে যাত্রা দেখতে যাওয়ার কথা ছিল না? তো যাবে না বুঝি? তোমাকে কেমন একটা লাগছে, কি হয়েছে? তখন জগৎখুড়ো সমস্ত কথা তোর দাদু আর তার বন্ধু বান্ধবদের বলল। যেমন কর্ম তেমন ফল। বেশ হয়েছে, পেটে পাশুন্ডটা মরেছে। এক কাজ করো জগৎ খুড়ো, এই শয়তানটার লাশ নিয়ে উত্তরের জঙ্গলের কাছে ফেলে এসো, শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। আমি জানি শশধর ভট্টাচ লোকটা একটা আস্ত নরপিশাচ ছিল। কত অসহায় লোকের ক্ষতি করেছেন তিনি, আজ তার ফল পেয়েছে। হার্ট ফেল করে মরেছে, তার দেহ সৎকার করারও লোক নেই। কিন্তু তাই বলে কি আমরা নিজেদের দিক থেকে একটু মানবিকতা দেখাবো না? তার দেহটা যদি আমরা সৎকার না করি, তাহলে তো আমাদের গ্রামেরও অকল্যাণ হবে। সেটা তো ঠিক নয়। পুরো আজ নিরুপায় হয়ে আমাদের কাছে সাহায্যের জন্য এসেছেন, না গেলে সেটা অন্যায় হবে। আমাদের যাওয়া উচিত। তোর দাদুর কথা বন্ধুরা ফেলতে পারলো না, তাই সবাই রাজি হয়ে গেল। খুড়ো মনে মনে যেন ভরসা পেল। আর দেরি না করে চার বন্ধু মিলে বেরিয়ে পড়লো জমিদারের দেহ নিয়ে। সামনে জগৎখুড়ো হাতে হ্যারিকেন আর এক হাতে মাটির হাঁড়ি নিয়ে এগোতে লাগলো। দেখো ভূষণ, আমি ভাবছি আমাদের গ্রামে তো কোনো শ্মশান নেই, ওই খালের ধারেই সবাই দেহ সৎকার করে। কিন্তু ইনি গ্রামের জমিদার বলে কথা, এনাকে কি ওখানে নিয়ে যাওয়া ঠিক হবে? তার থেকে চলো মাইল তিনেক দূরে নিশুতিপুরে শ্মশান আছে, ওখানেই নিয়ে যাই। সেদিন ছিল শীতের রাত, তার ওপর অমাবস্যা। কারোর পছন্দ না হলেও খুড়োর কথায় আর না করতে পারলো না। সবাই চললো নিশুতিপুরের দিকে। সেদিন সেই অমাবস্যার শীতের রাতে তোর দাদুর বন্ধুদের খুব ভয় করতে লাগলো, গা যেন ছমছম করছে। তবে তোর দাদু তো একটু চিরকালই ডাকা বুকো, ওর কোনো ভয় করেনি। আর খুড়োর তো অভ্যাস আছেই, খুড়োর কাছে তো এ আর নতুন কাজ নয়, তাই তারও আর ভয় ডর বলে কিছুই নেই। শেষ পর্যন্ত মাইল তিনেক পেরিয়ে তারা নিশুতিপুরের শ্মশানে পৌঁছলো। হ্যাঁ হ্যাঁ, না এ এ এ তোরা এখানেই দাঁড়া, আমি দেখি ডোমকে ডেকে আনি। এই যে শুনছো, ও ভাই শুনছো? আরে ওঠো না, আমরা এসেছি।
না, ডোমকে ডেকেও তুলতে পারলাম না। সে ব্যাটা গাঁজা খেয়ে বেহুঁশ হয়ে মরার মতো ঘুমোচ্ছে। ওকে আর ডেকে কাজ নেই। তার চেয়ে চলো আমরা এই কাজ শুরু করি। ভূষণ, তোমরা চারজন এক কাজ করো, পাশের জঙ্গল থেকে কটা কাঠ নিয়ে এসো। কাঠ লাগবে তো। আর আমি এক কাজ করি, আমি এখানে মরা ছুঁয়ে বসে থাকি। খোড়ো, তোমার একা একা এখানে থাকতে ভয় লাগবে না? আরে ছোকরার দল, তোরা কি জানিস আমি ক হাজার মরা পড়িয়েছি? আমার আবার ভয় লাগবে কি রে? আর এটা শ্মশান ভূমি, এখানে যে কত কি হয় সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। আমাকে তো মরা ছুঁয়ে থাকতেই হবে। তোরা আর রাত করিস না, যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে খুড়ো, তুমি আমাদের জন্য এখানেই অপেক্ষা করো, আমরা চললাম। তোর দাদুরা তখন ওই ডোমের কুড়ুল নিয়ে জঙ্গলের দিকে গেল। এরপর খুড়ো বসে বসে নিজের মনে গান করছিল। হঠাৎ একটা দমকা হাওয়ায় হ্যারিকেনটা গেল নিভে। দেখেছো, হ্যারিকেনটাও কেন নিভে? দেশলাইতেও তো কাঠি নেই। আমি এখন কি করি? এই অন্ধকারের মধ্যে বসে থাকতে হবে আমায়। এই ছোকরার দল কখন যে আসবে কে জানে বাবা। এত কেন যে দেরি করছে, আর কতক্ষণ এই অন্ধকারের মধ্যে বসে থাকতে হবে জানি না বাবা। চারদিক তখন ঘুটঘুট করছে অন্ধকার। তার মধ্যে একা খুড়ো বসে আছে। বসে থাকতে থাকতে কখন জানি খুড়ো ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ সে একটা আওয়াজে খুড়োর ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে খুড়ো যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। খুড়ো দেখলো গাছের উপর একটা কঙ্কাল বসে আছে, আর তার পায়ের উপর রয়েছে শশুধর বটচাচির দেহ। আর সেই কঙ্কাল শশুধর বটচাচির দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইসব দেখে খুড়োর সাহস গেল শেষ হয়ে। ভয় তখন টক টক করে কাঁপছে খুড়ো। কাঁপতে কাঁপতে খুড়ো গেল অজ্ঞান হয়ে। খুড়ো অজ্ঞান হয়ে গেল। চল চল, খুড়োর মুখে একটু ঠান্ডা জল ছিটাই। কে? তোরা? আ, ভূত, ভূত, ভূত! রাম 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 রাম। খুড়োর কথা শুনে তোর দাদু আর তার বন্ধুরা ওই কঙ্কালের দিকে দেখলো। তখনও কঙ্কালের একই অবস্থা। এই বীভৎস দৃশ্য দেখে সবাই ভয় রাম নাম জপ করতে লাগলো। কিন্তু তোর দাদুর তো খুব সাহস। এর আগে সে অনেকবারই ভূত প্রেত দেখেছে, তাদের শায়েস্তাও করেছে, তাই তোর দাদু ভয় পেল না। ওদিকে ডোমেরও ঘুম গেল ভেঙে। চোখ খুলে চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তার গাঁজার নেশাও ছুটে গেল। সেও ভয় তরতর করে কাঁপতে শুরু করলো। তোর দাদু যেই ওই গাছের দিকে এগিয়েছে, সঙ্গে সঙ্গে
তুমি কি পাগল হলে ভূষণ? ওদিকে কেন যাচ্ছ? এখন চলো, আমরা সবাই মানে মানে এখান থেকে কেটে পড়ি, নাহলে কপালে অশেষ দুর্গতি আছে। আর তাছাড়াও তোমার কিছু একটা হয়ে গেলে তোমার ঘিন্নিকে কি করে আমি মুখ দেখাবো বলো তো? ও কঙ্কাল সহসধরকে নিয়ে যা করছে করুক, যা। চলো আমরা এখান থেকে পালাই। হয় না খুড়ো, জমিদার শশধর ভট্টাচার্য যতই খারাপ লোক হোক না কেন, মৃত্যুর পর তার দেহ সৎকার না করলে ঘোর অমঙ্গল হবে। আমাদের গ্রামের জন্য এটা একেবারে ঠিক নয়। হয়তো প্রেত হয়ে আমাদের গ্রামবাসীদের জীবন দুর্বিষহ করে তুলবে। তো ওই কঙ্কালের হাত থেকে ওই দেহ উদ্ধার করা খুব দরকার। এরপর তো দাদু মন্তব্য কোদালের বার দিয়ে ওই গাছের চারদিকে গন্ডি কেটে দিল। তারপর বি করে কিসব মন্ত্র জপ করলো, আর সঙ্গে সঙ্গে কঙ্কালটা অসুধরের দেহটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। তুই কে রে হতভাগা? আমি তোর জম ভূষণ, তোদের সব কটাকে আজ আমি মারবো। তবে রে হতচ্ছাড়া, দাঁড়া দেখাচ্ছি মজা। তখন তোর দাদু মন্তপুত সর্ষে গাছে ছুঁড়ে মারলো। ওরে বাবা রে, ওরে বাবা, থাম ভূষণ, থাম। এবার আমায় মাফ করে দে বাপ, আর পড়িস না মন্ত্র। তাহলে বল তুই কে, তোর পরিচয় কি? আমি হলাম রতন বাগদি, তোদের মুখে হাত পায়ে আমি থাকতাম। আমার বাড়িতে বউ আর ছেলে রয়েছে। ওই শয়তান শ্বশুর ভট্টাচার্য আমার পৈতৃক ভিটে আর 2 বিঘা জমিটা কিনতে চেয়েছিল, তাও আবার খুব কম দামে। আমি ওই জমিটা বেচিনি। তাই একদিন রাতের অন্ধকারে এই সমসুন্দর ভালো নেটের বাহিনী আমাকে এই নিশুতি বনে শ্মশানে এনে খুন করে। আর তারপর থেকে আমি গাছে ঠাঁই নিয়েছি। এই পয়সন্নটার জন্য আজ আমার বউ ছেলে নিজের ভিটে মাকে হারিয়ে পদে পদে ভিক্ষা করে বেড়ায়। ওই শয়তান লাশ আমি উৎকাল হতে দেব না। ওকে এক্ষুনি এই নিশুতিপুরের শ্মশান ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে, না হলে আমি তোকে ছাড়বো না। এই সংসারের পুরো বংশকে যতদিন না আমি নির্বংশ করে দিচ্ছি, ততদিন আমি কোথাও যাব না। ভূষণ, কিছু একটা কর বাবা, এ না হলে আমাদের পুরো গ্রামকে শ্মশান বানিয়ে দেবে। তুই কিছু একটা কর। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে। রতন ব্যক্তি শুধু শুধু ভূত হয়ে কষ্ট পাচ্ছে, ওকে আজ আমায় মুক্তি দিতেই হবে। শোন রতন, তোর সাথে যা হয়েছিল তা খুব খারাপ। তার জন্য দায়ী ছিল একমাত্র শশধর ভট্টাচার্য, কিন্তু আজ তো সে মৃত। তাই তাকে ছেড়ে তার পরিবারের লোকজনকে সাজা দিলে তা হবে অত্যন্ত অন্যায়। আমি তোকে কথা দিচ্ছি, তোর বউ আর ছেলেকে আর পথে পথে ভিক্ষা করতে হবে না। ওরা আবার নিজেদের বাড়ি ফিরে পাবে, সে ব্যবস্থা আমরা করব। আর ওদের সারা জীবনে অন্ন বস্ত্রের ব্যবস্থাও আমরাই করব। তারপর আমি নিজে গয়ায় গিয়ে তোর নামে পিণ্ডি দেব, যাতে তুই এবার মুক্তি পাস। কিরে রতন, এবার বল তুই কি ঠিক করলি, কি করবি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু আমার বউ ছেলের কোনো অনিষ্ট হলে তাদের সকলকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। তুই এক্ষুনি এখান থেকে চলে যা,
আর যাওয়ার সময় এই গাছের একটা ডাল ভেঙে ফেলে দিয়ে যা। তারপর তারপর কি হলো দিদা? তারপর আর কি হবে, ওই কঙ্কাল ওখান থেকে চলে গেল, আর তোর দাদুরাও যে কাজে গিয়েছিল সেই কাজ শেষ করে বাড়ি ফিরে এলো। আর ওই রতন বাগদির ছেলে আর বউয়ের কি হলো? অত শত আমি জানি না, তোর দাদু এর চেয়ে বেশি আমায় কিছু বলেনি। দাদুকে গিয়েই জিজ্ঞাসা করিস। ঠিক আছে, তাই করব। আমি চললাম দাদুর কাছে।